হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং বেঙ্গলি আডে 24/7 চ্যানেল। এবং তোমাদের জন্য আমি এসে গেছি ঋতিকা ম্যাম। এবং আজকে যে ভিডিওটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি সেটার একটাই কারণ, সেটা হচ্ছে WBJEE রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু এসে গেছে। তোমাদের আমি শর্টসের মাধ্যমেই বলে দিয়েছি কিভাবে ডাউনলোড করবে বা কিছু করবে দেখবে। তো তোমাদের কিন্তু WBJEE যে পরীক্ষাটা হয়েছিল 24শে মে বলা যায়, সেই পরীক্ষাটার রেজাল্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু চলে এসছে। তার মানে বুঝতে পারছো যে কয়েক দিনের মধ্যেই, মানে বলা যায় যে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড দিয়ে দিল। এবং জেনপাস এক্সামের তাহলে কবে র্যাঙ্ক কার্ড আসতে পারে বা কবে রেজাল্ট আসতে পারে, কবে কাউন্সিলিং স্টার্ট হতে পারে, বা বলা ভালো যে কবে আমরা সিলেক্টেড হয়ে বিভিন্ন কলেজে চান্স পেতে পারি বা এন্ট্রি নিতে পারি, সেই সমস্ত কিছু আজকে বলবো এই ভিডিওতে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস আমাদের এর মধ্যে নিজেদের কাছে রেখে নিতে হবে, গুছিয়ে নিতে হবে, সেই জিনিসগুলোকেই কিন্তু আজকে আমি পর স্টেপ বাই স্টেপ বলবো। তো ভিডিওটাকে একেবারেই স্কিপ করা চলবে না, ভিডিওটাকে লাস্ট অবধি তোমাদেরকে দেখতে হবে। এবং যদি মনে হয় যে এরকম ভিডিও পরবর্তীতেও কিন্তু তোমাদের জন্য আমাদের এই চ্যানেলেই কিন্তু দেওয়া হবে হচ্ছে কেরিয়ার গাইডেন্স, বা বলা যায় সেটা হচ্ছে কাউন্সিলিং গাইডেন্স কিন্তু প্রপার ওয়েতে এখানেই তোমরা পেয়ে যাবে। চয়েস ফিলিং, কিভাবে তোমরা চয়েস ফিল করবে না করবে, পুরো বিষয়টা কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা কিনা প্রথমবারের জন্য এই চ্যানেলে ভিজিট করেছো এবং চ্যানেলটার এই ভিডিও দেখছো, তাদের জন্য বলে রাখি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীতে অনেক সময় আমরা কাউন্সিলিংয়ে গিয়ে ফেসে যাই। ভালো র্যাঙ্ক করার পরেও হয়তো কাউন্সিলিংয়ে ঠিকঠাক মতো আমরা কলেজ পেয়ে উঠি না। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে কিন্তু প্রপার ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে। তোমরা সেগুলো দেখে সেই বুদ্ধি নিয়ে তোমরা কিন্তু চয়েস ফিলিং বা কাউন্সিলিং এ বসতে পারবে। তো চলো আজকের ভিডিওতে যেটা তোমাদের বলার কথা সেটা হচ্ছে, দেখো এখন পুরো জিনিসটাই আমাদের কাছে এক্সপেক্টেড। আমি কোনো কিছুই শিওর করে বলবো না, কারণ সম্ভব নয় সেটা, কারণ আমি কোনো বোর্ডের লোক নই যে বোর্ড থেকে আমি পুরো খবর পেয়ে গেছি। এবং সেই খবর কিন্তু ওরা সাধারণত পাবলিশ করে না, ঠিক আছে? পুরোটাই আমাদের মনের ওপর, বা আমরা মানে এটা ভেবে একটা বানাচ্ছি, ঠিক আছে? যারা কিনা এসব বলে যে হ্যাঁ পুরো পাক্কা খবর আছে বা কিছু, এই সব গল্পে আমি যাই না, কারণ যেটা আমার মনে হয় ঠিক অথেন্টিক সেইটুকুই আমি বলি খালি। তো দেখো, আমি এবছরের WBJEE যে 2026-এর পরীক্ষাটা হলো, তার সাথে আমি যদি কম্পেয়ার করি জেনপাস ইউজি 2026-এর পরীক্ষার এক্সাম ডেট দেখো ছিল 24শে মে WBJEE-তে, আর জেনপাসে হচ্ছে 7ই জুন। তো মোটামুটি ধরে রাখো 2 সপ্তাহ এদিক ওদিক ছিল, ঠিক আছে? 2 সপ্তাহ পরে পরীক্ষাটা হয়েছে, তাহলে 2 সপ্তাহের একটা গ্যাপ গেছে। এবং মডেল অ্যান্সার কি WBJEE কিন্তু 3 দিন পরেই দিয়ে দিয়েছিল, ঠিক আছে? যেহেতু সেই সময় কোনো পাইপলাইনে পরীক্ষা ছিল না, সেই জন্য 3 দিনের মধ্যেই মডেল অ্যান্সার কি চলে এসেছিল। কিন্তু জেনপাস ইউজির হিসাব মতো 10 তারিখে তাহলে মডেল অ্যান্সার কি আসার কথা, বাট এখনো অবধি কিন্তু আসেনি। সেই জন্য বলবো এক্সপেক্টেড ডেট হিসেবে ধরে রাখো সেটা হচ্ছে লাস্ট উইক অফ জুন ধরে রাখো, ঠিক আছে? লাস্ট উইক অফ জুন ধরে রাখো, কারণ এটা অলরেডি আমাদের বলা যায় 3rd উইক মতো চলছে, ঠিক আছে? 3rd উইক মতো চলছে, শেষ হতে চললো। লাস্ট উইকে মানে একদম যে লাস্টেরটা সেটাতে অর্ধেক উইক পাবো, তার আগের মানে পরের উইকেই একটা চান্স আছে মডেল অ্যান্সার কি আসার। কারণ এখন তো এএনএম জিএনএম পরীক্ষা হয়ে গেছে, মানে জেনপাসের পরের সপ্তাহতেই এএনএম জিএনএম ছিল বলে একটা পাইপলাইন ছিল। তো সেই জন্য এবার কিন্তু পরপর দুটোরই অ্যান্সার কি চলে আসার প্রবল সম্ভাবনা, মডেল অ্যান্সার কি। নেক্সট সেইটা দেখে আমাদের ওয়েমার রেসপন্স করতে হয়। এবং WBJEE-র পরীক্ষার 12ই জুন অর্থাৎ 27শে মে থেকে 12ই জুন, তোমরা একটু ক্যালকুলেট করে দেখলে এদিকে পাওয়া যাবে 4টে দিন, আর এদিকে হচ্ছে 12, মানে 16 দিন, অর্থাৎ 2 সপ্তাহ পর কিন্তু ওয়েমার রেসপন্স এসেছিল। এবং আমরা যদি এখানে দেখে চলি তাহলে হচ্ছে 2 সপ্তাহ, তো 2 সপ্তাহ হলে 2nd উইক অফ জুলাইতে এক্সপেক্টেড আমাদের ওয়েমার রেসপন্স আসবে। যদি
WBJEE বোর্ড মনে করে যে আমরা একটু তাড়াতাড়ি করব প্রসেসটাকে, তাহলে কিন্তু ফার্স্ট উইকই হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ফাইনাল অ্যান্সার কি যদি বলি, 17ই জুন এসে গেছে, মানে 17ই জুন এসে গেছে এবং সেটা 5 দিন পরেই। তো আমরা সেকেন্ড উইকের পর এটাকে থার্ড উইক ধরে চলতে পারি, হয়তো সেকেন্ডটা ফার্স্ট হতে পারে, থার্ডটা সেকেন্ড হতে পারে। নেক্সট রেজাল্ট ডেট 18ই জুন, মানে 18ই জুন তোমরা কিন্তু পেয়ে গেছো অলরেডি রেজাল্ট। আর সেই জন্যই যেহেতু এটা ঠিক একদিন পর, তো বুঝতেই পারছো থার্ড উইক অফ জুলাই যদি তোমাদের ফাইনাল অ্যান্সার কি আসে, তার 1-2 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট চলে আসবে। আজকে যদি ফাইনাল অ্যান্সার কি আসে, কালকেই হয়তো তোমাদের রেজাল্ট চলে আসবে, এরকম হবে। কাউন্সিলিং স্টার্ট ডেট এখনো অবধি WBJEE দেয়নি, বাট আমরা এক্সপেক্ট করতে পারি তার পরের যে উইক থাকবে, থার্ড উইকের পরের যে উইক, সেই উইকেই অর্থাৎ 4th উইক অফ জুলাই, বা বলা ভালো 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের র্যাঙ্ক কার্ড এসে যাওয়ার 7 থেকে 10 দিনের মধ্যেই কাউন্সিলিং ডেট স্টার্ট, মানে কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। তাহলে ধরে চলো তোমাদের এই উইকটা, মানে তোমাদের চান্স আছে পরের উইকে আসার, কি আসার, মডেল অ্যান্সার কি আসার, কারণ এই উইকটাতেও আসতে পারে, কিন্তু সেটা মানে প্রবাবিলিটি কম, তো এসেও যেতে পারে, বলা যায় না। যেহেতু এই উইকে WBJEE রেজাল্ট বেরোলো, তো ওদেরও একটু কাজকর্ম থাকবে। এই উইকটা আমার মনে হচ্ছে না আসবে বলে, নেক্সট উইক আসার প্রবল সম্ভাবনা। তো সেটাকে ধরে চললে আমরা কিন্তু এইভাবে পুরো জিনিসটা পেয়ে যাচ্ছি, একটু এদিক ওদিক তো হতেই পারে। আমি পুরো জিনিসটাই এক্সপেক্টেড লিখেছি, কারণ আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে কবে আসবে বা কিছু। আমার যেটা মনে হয়েছে সেটা থেকে তোমাদের এই ইনফরমেশনটা আমার দেওয়ার। তাহলে ধরে রাখো জুলাইয়ের মধ্যে তুমি তোমার র্যাঙ্ক জানতে পেরে যাবে এবং সেই অনুযায়ী তুমি তোমার কাউন্সিলিং স্টার্ট করে দিতে পারবে। ওকে, চলো নেক্সট এবার যদি আমি বলি যে এই যে আমাদের কাউন্সিলিং, ঠিক আছে, কাউন্সিলিং যে শুরু হবে, সেই কাউন্সিলিং এর প্রসেসটা কি হয়। ফার্স্ট অফ অল তোমার র্যাঙ্ক কার্ড আসার অপেক্ষা, এবং র্যাঙ্ক কার্ডে তুমি দেখতে পাবে তোমার GMR, মানে জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা সবাইকে জেনারেল ক্যাটাগরির মধ্যে ফেলে একটা তোমার জেনারেল মেরিট র্যাঙ্ক আসবে। এবার তুমি যদি জেনারেল হও তাহলে সেটাই তোমার র্যাঙ্ক, যদি তুমি SC ST OBC EWS এই সমস্ত কিছু হও তাহলে তোমাদের আলাদা করে আবার একটা র্যাঙ্ক আসবে, যেটা তোমাদের কাস্ট র্যাঙ্ক। ঠিক আছে, তোমাদের কাস্ট র্যাঙ্ক, তোমরা সেই অনুযায়ী কাট অফের ভিডিও তো অলরেডি চ্যানেলে চলে গেছে, তোমরা দেখে নিয়ে সেখান থেকে বুঝে নিতে পারবে র্যাঙ্ক কার্ড আসা মাত্রই যে তোমরা কোথায় কি করবে না করবে। তারপরে তোমাদের করতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন। একটা রেজিস্ট্রেশনের উইন্ডোজ খুলবে, সেই রেজিস্ট্রেশনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন উইন্ডোতে রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং, যেখানে 500 টাকা লাগে, এখনো অবধি তাই লাগতো, বাট এই বছর কত টাকা লাগবে জানি না, WBJEE-টা স্টার্ট হলেও বোঝা যাবে যে কত টাকা লাগছে। তো এতদিন অবধি লাগতো, বাট এবার কত টাকা লাগবে সেটা দেখতে হবে। নেক্সট যদি বলি যে এই সময় একটা স্লিপ আসবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রেজিস্ট্রেশন স্লিপ একটা তোমাদের আসবে, যেই স্লিপটা যত্ন করে তোমাদের কাছে কিন্তু প্রিন্ট আউট আকারে রেখে দিতে হবে, ঠিক আছে, কারণ পরে লাগবে। এবং রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের যে 3টে ডকুমেন্ট লাগবে সেগুলো কি কি, ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ লাগবে, আধার কার্ড লাগবে তোমার, আর HS মার্কশিট, সবই এগুলো কি সফট কপি করে তোমাদের আপলোড করতে হবে। নেক্সট যদি বলি, এইটা হয়ে যাওয়ার পর তোমাদের চয়েস ফিলিং এর অপশন খুলে যাবে। চয়েস ফিলিং মানে হচ্ছে তোমার র্যাঙ্ক অনুযায়ী আমরা সমস্ত গাইড করব, সেই জন্যই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এই চয়েস ফিলিং এ গিয়ে সবাই কিন্তু ফেসে যায়। অনেক ভালো ভালো র্যাঙ্ক করা ছেলেমেয়েরাও কিন্তু ঠিকমতো কলেজ সাজাতে না পারায় তাদের হয়তো খুব ডিস্ট্রিক্ট লেভেলের খুব প্রত্যন্ত কোনো গ্রামের কলেজে ভর্তি হতে হয়, না হলে হয়তো এই বছরটা মিস হয়ে যায়। তো সেই জন্য বলবো যে চয়েস ফিলিংটা খুব ভালোভাবে বুঝে করতে হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী। র্যাঙ্ক অনুযায়ী তোমার র্যাঙ্ক কত এসছে তার উপর ডিপেন্ড করে চয়েস ফিলিং। এবার ধরো চয়েস ফিলিং করার পর তুমি চয়েস ফিলিংটাকে চয়েস লক করতে ভুলে গেছো। তুমি যে ফিলগুলো করেছো 1 2 3 4 5 6 করে যে তুমি সাজিয়েছো কলেজগুলোকে, সেগুলোকে তোমার লকিং এর অপশন থাকে, যে লক কর দেওয়া যায়। তো লক তুমি করনি, তোমার মনে হচ্ছে তাহলে আমার তো হাত থেকে সবকিছু বেরিয়ে গেল, লকিং এর লাস্ট ডেট পেরিয়ে গেছে, আমি তো আর পারলাম না। না, এটা ভুল ধারণা। চয়েস ফিলিং করে দিয়ে তুমি যদি রেখেও দাও, তোমার মনে হয় যদি আমি পরে গিয়ে আবার একবার চেঞ্জ করে লক করব, তুমি হয়তো চেঞ্জ করার আর টাইমই পেলে না, লকও হলো না, এরম হয় না। তোমার যেটা চয়েস ফিল করা ছিল সেটাই লক হয়ে যাবে, ঠিক আছে, যেটা অলরেডি করা ছিল সেটাই লক হয়ে যাবে, ক্যান্সেল হয় না। নেক্সট যদি বলি, এরপর তোমাদের চলে আসবে হচ্ছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং। এবার শুরু হলো কাউন্সিলিং।
কাউন্সিলিং আগেরবারে অনলাইনেই হয়েছিল, এবারেও অনলাইনেই হওয়ার চান্স। চয়েস ফিল অনুযায়ী তোমাদের কোন কলেজে হলো কি হলো না সেই কলেজটার নাম তোমাদের দিয়ে দেবে। তোমার যদি কলেজটা পছন্দ হয় তুমি কি করবে, তুমি সিট অ্যালটমেন্ট করে নেবে, সিট অ্যালট করে নেবে, তুমি ইয়েস করে দেবে যে আমি এই কলেজটাই নিতে চাই, আমার পছন্দ হয়ে গেছে, আমি এই কলেজটাই নিতে চাই। তো সেখানে একটা 1000 টাকা মতো লেগেছিল আগেরবার, এইবারে কত টাকা লাগবে জানি না, ওই জন্য আমি ফাঁকাই রেখেছি জায়গাটাকে, আমি কিছু লিখিনি টাকার ব্যাপারটা। টাকা একটা লাগবে, সেটা 1000ও লাগতে পারে, 500ও লাগতে পারে, এবছর 1500ও লাগতে পারে, যা খুশি হতে পারে, বাট এই বছর আমি কিন্তু লিখিনি, কারণ আমি শিওর নই এখনো এই বছর কি হতে চলেছে। এবার যদি ধরো তোমার মনে হয় যে আমার ফার্স্ট রাউন্ডে যে কলেজটা এলো সেটা আমার পছন্দ হচ্ছে না, তখন তোমাকে কি করতে হবে, আপগ্রেডের অপশন দেবে। তুমি যদি আপগ্রেড করাতে চাও, মানে তুমি সেকেন্ড রাউন্ডে আবার কাউন্সিলিং করাতে চাইছো, তাহলে তুমি ইয়েস করবে। যদি তুমি আপগ্রেড আর করাতে না চাও তুমি নো করবে। নো করা মানে তুমি ওই কলেজটাকে পছন্দ করে নিয়ে সিট অ্যালটমেন্ট করে নিলে। আবার নো করা মানে তুমি হয়তো অন্য কোনো পরীক্ষায় পেয়ে গেছো, তুমি আর কাউন্সিলিং এ বসলেই না, তুমি ওটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলে, হয়ে গেল। নেক্সট হচ্ছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ আবার সেম ভাবে তোমার আবার একটা কলেজের নাম দিল, তোমার হয়তো সেটাও পছন্দ হলো না, তখন তুমি সেটাকে কি করবে, আবার আপগ্রেড করাবে। যদি থার্ড রাউন্ড হয় তাহলেই তোমাকে আপগ্রেডের অপশন দেবে, নালে কিন্তু দেবে না, ঠিক আছে? যদি থার্ড রাউন্ড হয় তাহলেই আপগ্রেডের অপশন দেবে, নালে কিন্তু দেবে না। থার্ড রাউন্ড সাধারণত হয় না, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড অবধি সব ফুল হয়ে যায়। তো সেই জন্য তোমাকে যদি অপশন দেয় আপগ্রেডের, তার মানে তোমার থার্ড রাউন্ড হবে, না হলে নয়। তো যদি তোমার সেখানেও পছন্দ না হয় তাহলে আর কিছু করার নেই। আর পছন্দ হয়ে যাওয়া মানে সেটাকে তুমি আবার লক করে দেওয়া মানে সিট অ্যালট করে নেওয়া, যে আমি কলেজে যাচ্ছি আমার কাগজপত্র নিয়ে, এটা হচ্ছে ব্যাপার। এবার ধরো বাই চান্স সেকেন্ড রাউন্ডের পর আর থার্ড রাউন্ড হলো না, এবার হয়তো কিছু সিট ফাঁকা থেকে গেল, সেই জায়গায় হবে মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের আশায় কেউ থেকো না, কারণ মপ আপ রাউন্ড সবসময় যে হবেই এর কোনো সিওরিটি নেই, রাইট? তো সেই জন্য মপ আপ রাউন্ড হতেও পারে, নাও হতে পারে। এবার মপ আপ রাউন্ডের একটা ব্যাপার হচ্ছে, তোমাকে যদি কাউন্সিলিং এ বসতে হয় মপ আপ রাউন্ডে, তোমাকে একটা ফিস দিতে হয়, সেটা ধরে রাখো 25,000 টাকা। 25,000 টাকা একটা কশন মানি তোমাকে কিন্তু এখানে দিতে হয়, দিয়ে তোমাকে এটাতে বসতে হয়। তুমি যদি চান্স পেয়ে যাও, কলেজে ভর্তি হয়ে যাও, তুমি টাকা ফেরত পেয়ে যাবে। যদি তুমি চান্স না পাও, তোমার যদি কলেজ অ্যালট না হয়, তুমি ওই টাকাটা ফেরত পাবে কি পাবে না এটা অ্যাসিওরেন্স নেই। পাওয়ারই কথা, বাট অনেক সময় না ছুটে যায়, ঠিক আছে? বুঝতেই পারছো, একবার কাউকে টাকা দিয়ে দেওয়া মানে সে টাকাটা বের করে আনাটা খুব টাফ, সেটা যে কোনো ক্ষেত্রে। তো যাই হোক না কেন, মপ আপ রাউন্ড একটু রিস্কি ব্যাপার। তো সেই জন্য সেকেন্ড রাউন্ডেই চেষ্টা করো চান্স নিয়ে নেওয়ার, যে কলেজ পাচ্ছ ঢুকে পড়ো। তারপর মপ আপ রাউন্ডের জন্য কেউ আশা করো না, যদি হয় সেটা বাই লাক। নেক্সট আরেকটা প্রসেস হয়, সেটা হচ্ছে স্পট বুকিং। সেটাও যে সব সময় হবেই তার কোনো মানে নেই। স্পট বুকিং মানে হচ্ছে ধরো কোনো একজন, ধরো তোমাকে কাউন্সিলিং এ ডাকা হয়েছে, বাট তোমার সামনের যে সেই অবধি শেষ হয়ে যাওয়ার কথা, বাট সে হয়তো ওখানে ভর্তি না হয়ে হয়তো টাকা নিয়ে আনেনি, বা কিছু হয়তো ডকুমেন্টস এর মিসপ্লেস হয়েছে, কিছুর জন্য তার হয়তো ভর্তি হলো না। তুমি সেখানে প্রেজেন্ট রয়েছো, তোমার তারপরেই চান্স, তোমাকে তখন ফট করে স্পট বুকিং এর জন্য বলা হবে, মানে তোমাকে ফট করে একটা টাকা দিয়ে বলা হবে তুমি সিটটাকে লক করো। এরকম সাধারণত হয় না, হলেও সেটা বাই লাক। ওকে, তাহলে এই হয়ে গেল গোটা কাউন্সিলিং প্রসেস। তারপরেই যে কোনো একটা রাউন্ডে তুমি সিলেক্টেড হবে এবং তোমাকে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে তোমার যে ডকুমেন্টস গুলো সেগুলো। এবার তার জন্য তোমার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা কি করে পাবো? দেখো, ডকুমেন্টস যদি বলি, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগবে এই কলেজে ভর্তি হওয়ার সময়। ফার্স্ট অফ অল তোমার এজ প্রুফ লাগবে, তোমরা ফর্ম ফিল আপের সময়ও দিয়েছো। এজ প্রুফ হিসাবে তোমরা দুটো জিনিসকে রাখতে পারো, একটা বার্থ সার্টিফিকেট আর একটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যাদের বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের মিল নেই, বা কিছু সমস্যা আছে, বাবার নাম বা নিজের নামের স্পেলিং বা তোমার কিছু অ্যাড্রেস, কিছু সমস্যা আছে, তাদেরকে বলবো যে সবসময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দেওয়াই ভালো। বার্থ সার্টিফিকেটে অনেক সময় অনেক প্রবলেম থাকে, তো সেটা না দিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়াই ভালো। নেক্সট এইচএস এর মার্কশিট, ঠিক আছে, লাগবেই, কারণ এইচএস পাশেরই পরীক্ষা, তো এইচএস এর মার্কশিট তো লাগবেই। নেক্সট হচ্ছে সবই কিন্তু এগুলো আমি কি বলছি, অরিজিনাল নিয়ে যাবে, একটা করে জেরক্স রাখবে এবং সঙ্গে অরিজিনাল নিয়ে যাবে। নেক্সট
কাস্ট সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি এরকম হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অবশ্যই একটা অরিজিনাল এবং তার সঙ্গে একটা জেরক্স নিয়ে যাও, জমা দিতে হলে তোমরা দিয়ে দিতে পারবে। নেক্সট, আদার রিজার্ভেশন সার্টিফিকেটের মধ্যে ইডব্লিউএস হতে পারে, পিডব্লিউডি হতে পারে, এছাড়া তোমার সিডি মানে সিভিল ডিফেন্সের লোক বা অরফ্যান এরকম কিছু হলে সেইগুলো কিন্তু তুমি নিয়ে যেতে পারো। আর আদার যেগুলো থাকে আর কি, তুমি তার জন্য কিছু বেনিফিট পেতে পারো। নেক্সট হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে। তুমি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো, সেটাকে তুমি প্রিন্ট আউট করিয়ে নাও, 2-3 কপি, সেটা নিয়ে যাও। নেক্সট হচ্ছে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। একটু আগেই আমি যে বললাম না, এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছিল, সেইটা তোমাকে এখানে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট। সবসময় 2-3 কপি করে রাখার চেষ্টা করবে। ডোমিসাইল সার্টিফিকেটে, ডোমিসাইল সার্টিফিকেটটা কি সেটা আমি বলবো, কোথা থেকে তোমরা ডাউনলোড করবে সেটাও আমি বলবো। তো ডোমিসাইল সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে, এবং সেম জিনিসটাই মেডিকেল সার্টিফিকেটেও তাই, অরিজিনাল প্লাস জেরক্স তোমাকে নিয়ে যেতে হবে। কলেজ অ্যালটমেন্ট ফর্ম, এই যে তুমি কোনো কলেজ অ্যালট করেছো, 1000 টাকা দিয়ে সেই কলেজে তুমি অ্যালট করেছো, 1000 কেন, যেটা হয়তো এই বছরও পাল্টেও যেতে পারে সেই ভ্যালুটা, অ্যালট যে করেছো তার একটা ফর্ম হবে, সেই ফর্মটা তোমাকে নিয়ে যেতে হবে। তো সেটা নিয়ে যেতে হবে প্রিন্ট আউট। তো সমস্ত ডকুমেন্টস তুমি যদি নিয়ে যাও সুন্দর করে, তাহলে তোমার সুন্দর করে অ্যাডমিশন প্রসেসটা ডান হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে তোমার অ্যাডমিশন প্রসেসটা ডান হয়ে যাবে। এবার বলবো যে তোমাদের কি কি ডকুমেন্টস, এই যে ডোমিসাইল সার্টিফিকেটের কথা বললাম, তো এটা একটা ডোমিসাইল সার্টিফিকেট, এটা একটা, আর এটা একটা। কার জন্য কোনটা সেটা আমি বলে দিচ্ছি। যারা ধরো সবে স্কুল পাস করেছো, বা হয়তো 3-4 বছর আগে স্কুল পাস করেছো, এইচএস যে আমাদের হাই স্কুল, সেই হাই স্কুল পাস করেছো, তাদের জন্য হচ্ছে প্রোফর্মা A1। প্রোফর্মা A1 বেসিক্যালি সবার জন্য, যে কোনো কেউ পরীক্ষায় বসছে সবার জন্য। এইগুলো কাদের দিয়ে অ্যাটেস্টেড করাতে হয়, এই কাগজগুলো, এই ডোমিসাইল সার্টিফিকেটগুলোকে তুমি ডিএম কে দিয়ে করাতে পারো, এডিএম, তুমি ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাতে পারো, ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তুমি ডেপুটি কালেক্টরকে দিয়ে করাতে পারো, এসডিও, বিডিও, এদের কাছেই মেনলি লোকে যায়। ঠিক আছে, তোমার পঞ্চায়েত অফিসেই তোমার বিডিও বসে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এসপি, এএসপি, পুলিশের যে সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, এই সমস্ত জয়েন্ট সিপি, এসিপি, সিপি, এদের সবাইকে দিয়ে তুমি অ্যাটেস্টেড করাতে পারবে এগুলো। এখানে তোমাকে কি ফিল করতে হবে একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে তোমার নাম দিতে হবে, এখানে তোমার নিজের নাম দিতে হবে। ধরো আমার নাম আমি দিয়ে বোঝাচ্ছি তোমাদের, ধরো আমি শর্টে লিখছি, ঠিক আছে, আচ্ছা ঋতিকা রয় দিয়ে দিলাম। ঠিক আছে, সবসময় ক্যাপসে লেখার চেষ্টা করবে। কার ছেলে বা কার মেয়ে, ঠিক আছে, সবসময় আমরা বাবাকেই লিখি মেনলি, বাট যদি কারোর বাবা না থাকে বা বাবার যদি নাও লেখা হয়, মার নামও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাবা বা মার নাম এখানে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তুমি কোন ভিলেজ বা টাউনে থাকো, তোমার বাড়ির নাম্বার কি যদি থাকে, স্ট্রিটের নাম কি, পোস্ট অফিসের নাম কি, পুলিশ স্টেশন কি, ডিস্ট্রিক্ট কি, এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। বেসিক্যালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তুমি কার আন্ডারে পড়ছো, যেমন ব্যারাকপুর 1 হতে পারে, ব্যারাকপুর 2 হতে পারে, সাব ডিভিশন যেগুলো হয় মেনলি সেইগুলো এরকম লিখতে হবে। আচ্ছা, এবার যে সাইজটা এখানে বলেছে, সেই সাইজের 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এখানে একটা ফটো তোমাকে লাগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, করে নিয়ে যাওয়া এই জিনিসগুলো ভালো, কারণ কি বলতো, ওই ওনাদের বড় বড় মানুষদের সামনে গিয়ে তুমি দাঁড়িয়ে করবে, এই জিনিসগুলো খুব খারাপ দেখায়। বাড়ি থেকে এগুলো করে নিয়ে যাও, আমি বলেই দিচ্ছি, করে নিয়ে যাও, কোনো প্রবলেম হবে না। ফটো এখানে লাগিয়েও নিয়ে যাও একটা, যদি দরকার পড়ে আরো 2-3টে ফটো নিজের খাতে রেখে দাও। ঠিক আছে, এখানে নিয়ে যাও। অবশ্যই এখানে বলবে অ্যাটেস্টেড করে দেওয়ার জন্য, ওনারা করেই দেবেন, বাট তাও যদি বাই চান্স মিস হয়ে যায়, অ্যাটেস্টেড করতে হবে এবং এখানে সাইন করতে হবে। অ্যাটেস্টেডের একটা স্ট্যাম্প হয়, সেটা দিয়ে সাইন হবে। এখানে তোমার সিগনেচার করতে হবে, একদম রানিং হ্যান্ডে তোমার সিগনেচার করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এখানে সমস্ত কিছু, যার কাছে তুমি গেছো, এই অপশনগুলোর মধ্যে যার কাছে তুমি গেছো, তারাই এগুলোকে সব করে দেবে। ঠিক আছে, সবগুলো যেন ফিল হয়, যেগুলো অপশনাল লেখা আছে সেগুলো দেওয়ার দরকার নেই, না দিলেও হবে, দিলেও ভালো, না দিলেও ভালো, কিন্তু বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু করতেই হবে। এবার আসি হচ্ছে এটার কথায়, প্রোফর্মা A2। এটা কাদের জন্য, যারা কিনা এই বছরেই স্কুল পাস আউট করেছো এবং এই বছরেই পরীক্ষায় বসেছো, তাদের হেডমাস্টার, স্কুলের যে স্কুলে তোমরা পড়েছো সেই স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তার কাছ থেকে তুমি এটা কিন্তু অ্যাটেস্টেড করাতে পারো। তবে আমার মনে হয়
হয় সবসময় প্রোফর্মা A1টা করানোই ভালো। এটা বেশি অ্যাকসেপ্টেবল, এটা একটু কম অ্যাকসেপ্টেবল। যাদের এই বছরে হয়েছে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। একই জিনিস ফিল আপ করতে হবে এখানে, একইভাবে ফটো দিতে হবে, তোমার সিগনেচার করতে হবে, বাদ বাকিগুলো যার কাছে যাবে তিনি করে দেবেন, একই হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমাদের প্রোফর্মা বিটা কি? বিটা কি? বিটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে দেখো লেখাই আছে রেসিডেন্সিয়াল অর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এমন ক্যান্ডিডেট যারা কিনা ওয়েস্ট বেঙ্গলে থাকে না, মানে ওয়েস্ট বেঙ্গলে নেই, কিন্তু তার প্যারেন্টস কি হয়েছে নাকি অনেক দিন ধরেই এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট, হয়তো কিছুর সূত্রে তোমরা বাইরে রয়েছো পড়াশোনা বা কিছুর সূত্রে, কিন্তু মা বাবা এখানেই থাকে বা প্যারেন্টস এখানেই থাকে, তাদের জন্য এটা। তোমরাও এটা কার থেকে করাবে? এটা করাবে হচ্ছে তোমরা তোমাদের এই যে নামগুলো লেখা আছে এনাদের থেকেই করাবে, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট অবভিয়াসলি কোনো হসপিটালে গিয়ে সেখানের কোনো ডাক্তার বা কারোর কাছ থেকে তোমাদেরকে কি করতে হবে, এটা স্ট্যাম্প অ্যাটেস্টেড সমস্ত কিছু করতে হবে এগুলো। আর তোমার বিভিন্ন রকম টেস্ট হবে। আমার মনে হয় মেডিকেল সার্টিফিকেট করার জন্য একদিন গোটা দিন তুমি একটা হসপিটালে চলে যাও, সেই হসপিটালে গিয়ে তুমি পরপর টেস্ট করিয়ে সেই রিপোর্টগুলো এখানে সমস্ত কিছু তুলে দেবে তোমাকে, ঠিক আছে? ওখানকার অফিসিয়ালসরাই তোমাদেরকে এখানে সবকিছু তুলে দেবে, কারণ ওনারা জানেন এগুলো হয়, ঠিক আছে? তোমার দাঁতের মাড়ির চিকিৎসা মানে তোমার টেস্ট হবে, তোমার কানে শুনতে পাও কিনা সেই টেস্ট হবে, তোমার মেন্টাল অ্যালার্টনেস আছে কিনা সেটা টেস্ট হবে, ব্লাড প্রেশার হবে, পালস রেসপিরেশন হবে, ইউরিন টেস্ট হবে, সুগার হবে, ব্লাড টেস্ট হবে ফর টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন। নেক্সট হচ্ছে ভিশন টেস্ট হবে, চোখের পরীক্ষা হবে, হার্ট টেস্ট হবে, লাং হবে, অ্যাবডোমেন হবে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি হবে, সমস্ত কিছু হবে। আরো তো অনেক কিছু আছে যেগুলো বললামই না, হাইট দেখা হবে, ঠিক আছে? তোমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তোমার বডিতে কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি আছে কিনা সেইগুলো সমস্ত কিছু হবে, ঠিক আছে? তো তোমার এখানে মেডিকেল তোমার ফটো লাগাতে হবে এবং মেডিকেল প্র্যাকটিশনার যিনি তোমার পুরো জিনিসটাকে তৈরি করবেন তার এখানে অ্যাটেস্টেড থাকতে হবে, ঠিক আছে? দিয়ে সাইন থাকতে হবে। এখানে যিনি মেডিকেল প্র্যাকটিশনার তার এখানে সাইন থাকতে হবে, হলে তোমার এই কপিটা পুরো তৈরি হবে। তুমি একদিনের জন্য টাইম নিয়ে চলে যাও এখনই হসপিটালে, গিয়ে এগুলো কিন্তু করিয়ে নিয়ে চলে আসো, কারণ পরে আর টাইম পাবে না। তো এই হচ্ছে ব্যাপার, পুরো জিনিসটা দেখিয়ে দিলাম। এবার একটা জিনিস তোমাদের আগে দেখিয়ে নিই, সেটা হচ্ছে দেখো এই জিনিসগুলো তোমরা কোথা থেকে পাবে, ঠিক আছে? তোমরা কোথা থেকে পাবে তার জন্য তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তোমাদের wbje.nic.in, ঠিক আছে? এই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এক্সামিনেশনের মধ্যে, ঠিক আছে, এক্সামিনেশনের মধ্যে তোমরা জেনপাস ইউজিতে যাও। জেনপাস ইউজিতে যাওয়ার পর দেখো এখানেই তোমাদের অপশন আছে, সেটা হচ্ছে প্রোফর্মাস ফর সার্টিফিকেটস জেনপাস ইউজি 2026। এখানেই তোমরা প্রোফর্মাগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমাদের কি করতে হবে, সাইবার ক্যাফেতে যেতে হবে এবং সেখান থেকে তোমাদের প্রিন্ট আউট বার করে আনতে হবে, ঠিক আছে? প্রিন্ট আউট বার করে আনতে হবে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? এখানে প্রত্যেকটা প্রোফর্মা কিন্তু পরপর সব দেওয়া আছে, ডোমেসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলে যে কিভাবে তোমরা কিনা এই মেডিকেল সমস্ত সার্টিফিকেটগুলো ডাউনলোড করবে কোথা থেকে। WBJEE বোর্ডে যাবে এবং সেখানে গিয়ে তোমরা সিলেক্ট করবে হচ্ছে জেনপাস ইউজি এক্সামিনেশন, এবং সেখানে গিয়ে তোমরা এই নোটিফিকেশনের মধ্যে কারেন্ট ইভেন্টসের মধ্যে একটু নিচের দিকে যাবে, প্রোফর্মাসটা আলাদা করেই দেওয়া আছে। ইনফরমেশন বুলেটিনের লাস্টের দিকেও পেয়ে যাবে, বাট দরকার নেই, তো তোমরা প্রোফর্মাসগুলো আলাদা করেই তোমরা পাবে, ঠিক আছে? লিঙ্ক করাই আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এখনো অবধি কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি আমাদের মডেল অ্যান্সার কিকে কেন্দ্র করে, তো এখনো অবধি জানি না কবে চলে আসবে, হুট করে, যাই হোক। তো চলো, এই হচ্ছে ব্যাপার। তোমাদের জন্য আরো যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে দেখো যারা কিনা এই বছর পরীক্ষায় বসেছো এবং পরীক্ষা সাধারণভাবেই হয়তো খুব মনের মতো হয়নি বা হয়তো খুব কম প্রিপারেশন ছিল, যার ফলে পরীক্ষাটা অত ভালোভাবে দিতে পারোনি, তাদের জন্য বলবো আমাদের কিন্তু জেনপাস ইউজি সুশ্রুত যে ব্যাচ, সেই ব্যাচ কিন্তু আমাদের জন্য
রয়েছে, মানে আমাদের না তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। এই ব্যাচে তোমরা কিন্তু 2405 টাকা 12 মাসে 2405 টাকা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এবং টিল এক্সাম পর্যন্ত তোমরা ফুল প্রিপারেশন কিন্তু এখান থেকেই পাবে। কারণ এখন তো তোমরা একটা এই ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ, এরপরে যখন এই ব্যাচটা শেষ হয়ে যাবে একটা প্র্যাকটিস ব্যাচ আসবে, সেটা তোমরা পেয়ে যাবে এর মধ্যে। এছাড়া তোমরা একটা ফ্রিতে প্র্যাকটিস বুক তোমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে, ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তো আছেই। যদি তোমরা ব্যাচটা পারচেস করতে চাও আড্ডা 24/7 অ্যাপে গিয়ে তোমরা স্টোরে গিয়ে সেখান থেকে পারচেস করতে পারো। যদি নিজেদের পারচেস করতে অসুবিধা হয় তোমরা কিন্তু এই নাম্বারটাতে হাই পাঠাতে পারো বা এই নাম্বারটাতে তোমরা লিখতে পারো জেনপাস ইউজি 2027 পারচেস বলে, ঠিক আছে। তাহলেও আমি তোমাদেরকে গাইড করে দেব এবং পুরো ক্লাসের রুটিন হচ্ছে এটা, পুরো সাজিয়ে দেওয়া রয়েছে কোন দিন কোন ক্লাস হবে, কবে থেকে কবে অবধি ক্লাস হবে, কটার টাইমে হবে, কোন স্যার বা ম্যাডাম ক্লাস নেবেন, পুরো জিনিসটা কিন্তু এখানে সাজিয়ে দেওয়া রয়েছে। দেখে বুঝতেই পারছো তোমাদের বেশি হেডেক তো হবে না, বেশি চাপও পড়বে না। দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা করে ক্লাস হবে, কারণ 11-12 এর সিলেবাস বুঝতেই পারছো কতটা হেক্টিক। নেক্সট হচ্ছে তোমাদের জন্য আরেকটা জিনিস যেটা বলে দেওয়ার, সেটা হচ্ছে আমাদের কিন্তু যারা মনে করছো জেনপাস ইউজি আর এইমস দুটো পরীক্ষায় একসঙ্গে দিতে চাই তাদের জন্য আছে মেগা প্যাক। তো তার দাম পড়বে 12 মাসের জন্য 3367 টাকা, 18 মাসের জন্য 3655 টাকা। তোমরা অবশ্যই এই জিনিসগুলো পেয়ে যাবে, দেখেই নিতে পারছো নিশ্চয়ই। আর মেগা প্যাক পারচেস বলে লিখলে আমি তোমাদের গাইড করব, আর তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো। এছাড়াও আমাদের এএনএম জিএনএম পরীক্ষার জন্যও কিন্তু ব্যাচ এসে গেছে 2027কে কেন্দ্র করে, তো তার দাম পড়বে 1731 টাকা। এখানেও তোমরা একটা ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছ, একটা কি পেয়ে যাচ্ছ, একটা প্র্যাকটিস ব্যাচ পেয়ে যাবে পরে, এবং তার সাথে তোমরা কিন্তু ফ্রিতে মক টেস্ট পাচ্ছ, প্র্যাকটিস বুক পাচ্ছ, ই বুকস পাচ্ছ, সমস্ত কিছু পাচ্ছ। যদি পারচেস করার প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে ভুলো না, এবং যদি গ্রুপে জয়েন করতে চাও ফার্দার ইনফরমেশনের জন্য অবশ্যই তোমরা কিন্তু গ্রুপে জয়েন করতে পারো এই নাম্বারেই হাই পাঠিয়ে। ওকে, এখানে পুরো প্রসেসও দেওয়া রয়েছে। তো যাই হোক, যারা কিনা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করতে পারো সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি মনে করো ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ইনফরমেটিভ, অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে যারা কিনা পুরো জিনিসটাকে নিয়ে ঘেটে রয়েছে, এবং কমেন্ট করে জানিও আরো কি কি তোমরা জানতে চাইছো। এবং আফটার অল সমস্ত কিছুর পরে একটা কথাই বলবো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ না সাবস্ক্রিপশন থাকলে কিন্তু তোমাদের কাছে অনেক ভিডিওই অধরা থেকে যাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এই অবধি ভিডিওটা কেউ দেখে থাকো, ভালো লাগলে লাইক করো, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।